সামনেই বিধানসভা ভোট এবং তার আগেই মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভায় উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করবেন বিধানসভা ভোটে, না বিরোধী দলগুলো সেই উন্নয়নের যে খামতিগুলো আছে সেই খামতিগুলোর দিকেই নজর দিয়ে এই বিধানসভা ভোটে লড়াই করবেন, সেই নিয়েই আমরা চলে এসেছি মুর্শিদাবাদের ফারাক্কায় ময়দানে ভোটের হাওয়া নিয়ে। সেই ময়দানে ভোটের হাওয়া রাজনৈতিক মহলের এখন উত্তপ্ত শুরু হয়েছে এবং মুর্শিদাবাদের এই ময়দানে ভোটের হাওয়ায় আমরা এই মুহূর্তে সিপিএম এর নেতৃত্বরা, পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব এবং অপর পাশে বিজেপির নেতৃত্বরা কিন্তু পেয়ে গেছি। এই ভোটের ময়দানে ভোটের হাওয়াতে উন্নয়নের হাতিয়ার করে তৃণমূলের পক্ষ থেকে যে বিধানসভা ভোট, সেই বিধানসভায় কিভাবে লড়াই করবেন, মানুষের কাছে কি কি প্রতিশ্রুতি দিবেন এবং আগামী বিধানসভা ভোটে জয়ী হলে তারা কোন পথে উন্নয়ন করবেন সেই বিষয়ে একটু কথা বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে গ্রাম বাংলার মানুষের জীবনযাপনের প্রচুর উন্নয়ন ঘটেছে। এই ঘটার মূল কারণ হচ্ছে যে একেবারে গ্রাসরুট বাজারে, খোলা বাজারে পুঁজির যোগান দেওয়া। এই যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে দিয়ে কৃষক বন্ধু থেকে শুরু করে সামাজিক সুরক্ষার যে সমস্ত শ্রমিকদের জন্য যে ব্যবস্থাগুলি আছে, এগুলির মধ্যে দিয়ে একেবারে গরিব মানুষের হাতে, যেটা আমাদের অমর্ত্য সেন বোঝাবার চেষ্টা করেছিলেন, অর্থনীতিবিদ, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন, যে একেবারে গরিব মানুষের হাতে টাকার যোগান প্রয়োজন। গরিব মানুষের হাতে টাকা থাকলে বাজারে যত টাকার যোগান বাড়বে তত বেশি সোশ্যাল এমপ্লয়মেন্ট বাড়বে, রুরাল এমপ্লয়মেন্ট বাড়বে। আপনি দেখতে পারেন ফারাক্কা ঘুরেই, আমি গোটা পশ্চিমবাংলা ঘুরতে পারেন, আপনি ফারাক্কার মানুষ তাই বলছি, ফারাক্কা ঘুরে দেখবেন এমন কোনো গঞ্জ নাই যে গঞ্জে গত 10 বছরে বাজার গড়ে ওঠেনি। আমি ছোট্ট পরিসংখ্যান দিই যে আজ থেকে 12 বছর আগে কি 13 বছর আগে ফারাক্কায় যদি 2টো মোটর সাইকেলের দোকান ছিল, তো এখন 8টা মোটর সাইকেলের দোকান। আজ থেকে 12 বছর আগে ফারাক্কায় যদি 10টা টিভি, মানে ফ্রিজ ট্রিজ এসবের দোকান থেকে থাকে, এখন 150টা টিভি ফ্রিজের দোকান। গ্রামে গ্রামে বড় বড় টাইলস মার্বেলের দোকান। আগে ফারাক্কার মানুষদেরকে মার্বেল টাইলস এগুলো কেনার জন্য মালদা, জঙ্গিপুর যেতে হতো। এখন গ্রামে গ্রামে টাইলসের দোকান, মার্বেলের দোকান। তার মানে কি, মানুষের হাতে পুঁজির যোগান বেড়েছে। এটা কোথা থেকে এলো? আকাশ থেকে তো টাকা আসেনি। অর্থাৎ একেবারে গ্রামের গরিব মানুষের হাতে পুঁজির যোগান বেড়েছে বলে বাজার চাঙ্গা হয়েছে। বাজার চাঙ্গা হয়েছে মানে যারা ব্যবসা করছে তাদের পুঁজির বেড়েছে, এবং যে কারণে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ডেভেলপমেন্ট হয়েছে। এটা হলো একটা দিক। তার থেকেও বড় কথা হলো যে আপনি ভেবে দেখেন যে গত 50 বছরে ফারাক্কার বিভিন্ন বড় বড় রাস্তাঘাট, যেগুলি দিনের পর দিন, বছরের পর বছর 14 কোটি 15 কোটি টাকার রাস্তার কাজ এর আগে কখনো দেখেননি। নিউ ফারাক্কা থেকে শুরু করে জিগড়ি পর্যন্ত প্রায় 18 কোটি টাকার রাস্তার কাজ। এদিকে জানির মোড় থেকে পল্টন ব্রিজ পর্যন্ত 14 কোটি টাকা। জানির মোড় থেকে আবার এদিকে বেওয়া ব্রিজ পর্যন্ত প্রায় 10 কোটি টাকা। এনটিপিসি মোড় থেকে শুরু করে কোটি কোটি টাকার রাস্তাঘাট। ফারাক্কার স্বাধীনতার পর ব্লক হাসপাতাল বলে কোনো হাসপাতাল ছিল না। বেনিয়াগ্রাম একটা মানে উপস্বাস্থ্য কেন্দ্র ছিল, যেটাকে ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে চালানো হচ্ছিল। বল্লালপুরে ব্লক স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। ইতিমধ্যে এইখানেই, এই গান্ধীঘাটে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আর হয়তো দিন 15 পরেই শিলান্যাস হবে। এখানে বৈদ্যুতিক চুল্লি এর অনুমোদন হয়ে গেছে। এনটিপিসি মোড়ে রেলের ডবল ফুকারের টেন্ডার গতকালকে শেষ হয়েছে। এইরকম বড় বড় কাজ যেগুলি গত 30 বছর 40 বছর ধরে হয়নি। উনি বললেন যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটে 15 কোটি 10 কোটি 20 কোটি করে টাকা দেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের ফারাক্কারই একজন সাংবাদিক লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছিলেন যে ফারাক্কা আজকের দিনে প্রচুর সমাজসেবী আছে, আমরা দেখছি যে সমাজসেবী সমাজের সেবা করে বেড়াচ্ছে, তাহলে কার কি দাবি আছে আপনারা বলুন এখানে। আমি ওখানে লিখেছিলাম যে ফার্স্টেই যদি সমাজ সেবা বলা যায়, তাহলে ফারাক্কা যে এনটিপিসি মোড় থেকে যে বেহুয়া পুলের যে রাস্তাটা, সেই রাস্তাটা করা হোক, যেটা আজ থেকে 5 বছর আগে তৃণমূলের এমএলএ আমাদের এখানে বলেছিলেন যে আমি সিন্ডিকেট বন্ধ করে দেবো, আমি কাটানে ব্রিজ করে দেবো, আমি এখানে রাস্তা করে দেবো, আমি বাহাদুরপুর অঞ্চলে জলের ব্যবস্থা করে দেবো। আপনি বলুন, আপনারা তো রিপোর্টার, আমি পরে বলবো, আমার তো শুনছেন, পুরো ফারাক্কাবাসী শুনবে, পুরো বাংলাবাসী শুনবে। আমি বলতে চাইছি যে ফারাক্কার এমএলএ এর কাছে কালকেই যান, সকালবেলায় গিয়ে জিজ্ঞেস করুন, উনি এই 4টে কাজের মধ্যে একটা কাজও যদি করে থাকেন, তাহলে বলবেন আমি আমার পুরো বিজেপির তরফ থেকে ওনার হয়ে লড়বো। বললেন আর কি যে আমি মনে হয় উনি আদৌ নিশিন্দায় জীবনে কখনো গেছেন কিনা। আজকে যেতে বলবো যে নিশিন্দা থেকে শুরু করে বেওয়া ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ চলছে, অনগোয়িং কাজ শুরু হয়ে গেছে। অতএব কাজ
হয়নি, এটা উনি একটা অসত্য কথা বললেন। নিশিতা কাটানের ব্রিজ নির্মাণ এটা একটা শর্তাধীন বিষয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, যে এনটিপিসি কর্তৃপক্ষের কাছে দাবি এর আগের বিধায়করাও তারাও করেছে। কিন্তু এনটিপিসি একটা কন্ডিশনাল ওখানে জায়গা রেখেছে যে ওইখানে থার্ড লেগুন করতে দিলে তবে ওরা নিশিন্দা কাটানের ব্রিজ নির্মাণ করে দেবে। সবশেষে আমাদের বিধায়ক রাজ্য দপ্তরের কাছে নিশিন্দা কাটানের ব্রিজ নির্মাণ করার প্রপোজাল মানে প্ল্যান এস্টিমেট সমেত আর কি জমা দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে নির্বাচন ঘোষণার আগে হয়তো তার স্যাংশন হয়ে যাবে আর কি। সবকিছুই একদিনে স্বাধীনতার 75 বছর হয়ে গেল হয়নি, আর এই 5 বছরে ফারাক্কায় বিপ্লব হয়ে যাবে এমন ভাবনা কারো থাকলে সেটা বোকামি আর কি। না, আমাদেরও বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, যে আজকে যারা বলছে যে যারা পদে আছে, এই আমাদের এমএলএ যা প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে একটাও কাজ হয়নি, সেটা একদম ফ্লপ। কারণ হচ্ছে যে আমাদের যে 8 কিলোমিটার যে বিদ্যুতিক ফ্রি ভাষাটা বলেছিলেন যে আমরা দিয়ে করিয়ে দিব, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিব, এই এনটিপিসির লাগোয়া যারা আছে এখনো পাইনি। তার সত্ত্বেও আমি যেটা জানি, আধোয়া গ্রামের এই এনটিপিসি যেটা ফ্রি বিদ্যুৎ দেওয়ার, সেটাকেও তিনি বিক্রি করে এখন বলছে যে এসিবি কারেন্ট নিতে হবে। এই তো হচ্ছে ব্যাপার। রাস্তাঘাট কোনো ব্যাপার না, এত টাকা আসছে এখানে, সেই টাকা দিয়ে কি হচ্ছে? এ তো লুট হচ্ছে, লুট ছাড়া কোনো গল্প নেই এখানে। এক সময় এখানে সিপিএম এর সাংসদ ছিল, সেই সময় হ্যাঁ। বৈদ্যুতিক ফ্রি যে ব্যবস্থা সেই- করার কথা ছিল সেটা কেন হলো না? সেই সময় আমাদের শ্রদ্ধেয় নেতা আবুল হাসনাত খান এমপি ছিলেন, এমএলএও ছিলেন। সেই সময় এনটিপিসির এতেই এগ্রিমেন্ট হয় এবং সেটা করা হয়েছিল যে এখানে বৈদ্যুতিক চুলি করা হবে। সেই টাকাটাই স্যাংশন করার কথা ছিল, সেই সময় তারা করতে পারেনি, কিন্তু ওটাকেই আবার সেই নিয়ে এখানে করার কথা আছে, তারই উদ্যোগেই হচ্ছে। এবং এখানে তো আরো জানেন যে এনটিপিসির লাগোয়ার যতগুলো এই যে সিন্ডিকেট রাজ তৈরি হচ্ছে, সেটা তো টিএমসির আমলেই হচ্ছে। মেটেরিয়াল যদি আপনি ভাবুন যে 2 কোটি টাকা কস্ট স্যাংশন হয়েছে, সেই জায়গায় যদি ফার্স্টে 1 কোটি টাকা ডিভাইড হয়ে যায় যে কাটমানিতে, সিন্ডিকেটে, তাহলে সেই কন্ট্রাক্টরটা কি করে 2 কোটি টাকার কাজ 1 কোটি টাকায় করবে? বাদ দিলাম হোসেনপুর, আপনি ফারাক্কায় যে নিসিন্দার যে রাস্তাটা গত 2 বছর থেকে ওই রকমই পড়ে আছে WBM হয়ে, বিটুমিন করতে পারছে না, গভর্নমেন্টের কাছে টাকা নেই, কন্ট্রাক্টরের কাছে টাকা নেই, কাজ চলছে না। উন্নয়ন হবে না? শুধু উন্নয়নই তো, উন্নয়ন নিয়েই তো ভোট নিতে হবে। উন্নয়ন কি 15 বছর আগে মনে পড়েনি? 15 বছরের মধ্যে মনে পড়লো না? এই ভোটের আগে মনে পড়লো রাস্তা করতে হবে? ফারাক্কায় 30-32 কোটি টাকার রাস্তা স্যাংশন হয়ে গেল, সেই রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তারও বিটুমিন হলো না, টপ লেভেল করতে পারলো না, যুবকদেরকে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে দিল। হাসপাতালের কথা বলা হচ্ছে, ব্লক হাসপাতাল নেই, ফরাক্কায় ছিল না স্বাধীনতার পর থেকে। তো স্বাধীনতার পর থেকে গত 50 বছরে নিশ্চয়ই ফরাক্কার মানুষ চিকিৎসা পেয়েছে। ফলে বেনিয়াগ্রাম যে হাসপাতালটা ছিল, সেই হাসপাতালটাতেই সেখানে ব্লক হাসপাতাল হিসেবে সেখানে সাইনবোর্ড ছিল এবং সেখানেই হাসপাতাল ছিল, সেটাই ব্লক হাসপাতাল ছিল। এখন এনটিপিসির পয়সায়, যে এনটিপিসি পয়সা অ্যালটমেন্ট করেছিল যে বৈদ্যুতিক চুল্লি করার জন্য, সেই পয়সাকে তুলে নিয়ে গিয়ে বল্লালপুরে একটা হাসপাতাল করেছেন বিধায়ক। আমরা যদি বিজেপি শুধু দেবে না, খালি ভাতা দেবে না, 3,000 দেবে এলে বিজেপি সরকার, আর ওরা বলছে আমরা শিল্প করবো পশ্চিমবঙ্গে, বেকার সমস্যা দূর করবো। ওদের কোনো শিল্পপতিরা বারবার শিল্প করছে, সম্মেলন করছে, একটাও শিল্পপতিকে নিয়ে আসতে পারে না, শিল্প নিয়ে আসতে পারে না। সেই জন্য বলছি বিজেপি আসলে শিল্প বিজেপি দাবি করছে যে তৃণমূল কোনো শিল্প নিয়ে আসতে পারে না। না না, তৃণমূল শিল্প নিয়ে আসতে পারবে না কেন? বারবার হচ্ছে, প্রচুর টাকার ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় হয়েছে, এমন বোকার মতন কথা বললে তো হবে না সব। আর একটা শিল্প মানে শেষ কথা নয় আর কি, একেবারে গ্রাসরুট ডেভেলপমেন্ট করতে গেলে অর্থনীতিতে যদি বোঝে আর কি, গ্রাসরুট ফিনান্স যদি বোঝে, তাহলে পরে বাজারে পুঁজির জোগাড়। শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় কর্মসংস্থান? ছেলেমেয়েরা ব্যবসা করবে, শিক্ষিত ছেলেমেয়েরা। পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পরিযায়ী শ্রমিক 2011 সালে যে সংখ্যা ছিল, আজকের দিনে সেই সংখ্যাটা কমেছে। পরিসংখ্যানটা নিতে বলেন। পরিসংখ্যান নিতে বলছে, পরিসংখ্যান বলছে অনেক কমেছে। আপনি গুগল করে দেখুন, মানে শুধু ফারাক্কা নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের শিল্প আজকে 4% নেমে এসছে। আর উন্নয়ন যদি দেখতে হয়, আপনাকে যেতে হবে মালদা স্টেশন, ফারাক্কা স্টেশন, ধুলিয়ান গঙ্গা স্টেশন, জঙ্গিপুর মানে রঘুনাথগঞ্জ যে মেয়াপুর যে স্টেশন, সেখানে যাবেন আপনি বুঝতে পারবেন। যাত্রী নয়, যাত্রী যাবে কি নিয়ে, ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে। কিন্তু যেই ছেলেগুলো বউ বাচ্চাকে, বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে ঘরে ছেড়ে দিয়ে
ভিন রাজ্যে যাই কাজ করতে, শাসিত সেটা রাজ্যে। কিন্তু রাজ্যের উন্নয়ন নয়। রাজ্যের দেখো, একদমই পরিযায়ী শ্রমিকের কথা কিন্তু বলছে, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের কিন্তু সংখ্যা বাড়ছে, কি বলবো? না না, পরিযায়ী শ্রমিক আজকে নতুন কিছু নয়। পরিযায়ী শ্রমিক এটা গোটা দেশ জুড়ে চলছে। বিহারের লোক বাংলায় কাজ করতে আসছে, বাংলার লোক উড়িষ্যা যাচ্ছে, উড়িষ্যার লোক বাংলায় আসছে, উড়িষ্যার লোক তামিলনাড়ু যাচ্ছে, তামিলনাড়ুর লোক অন্য জায়গায় যাচ্ছে। পরিযায়ী শ্রমিক সমস্ত জায়গায় সমস্ত রাজ্যেরই এই ব্যবস্থাটা আছে, কারণ ওটার পেছনে একটা ট্রেডিং কাজ করে, ট্রেডার্সরা এই লোকগুলোকে নিয়ে যায়। এটা কোনো নতুন বিষয় নয়। তবে পরিযায়ী শ্রমিক এই সরকারের আমলে, বিগত সরকারের চাইতে এই সরকারের আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমেছে। পরিযায়ী যারা সন্তানরা ছেলেমেয়েরা জন্ম নিল, বড় হলো, বাবা মায়ের দেওয়া একটা নাম, তাদেরকে যখন তারা মানে রোজগার করার ক্ষমতা এলো, বয়সটা এলো, তাদের নাম চেঞ্জ হয়ে গেল এবং তারা নতুন নাম পেল জীবনে, যে পরিযায়ী শ্রমিক, এবং রাজ্যের বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। আজকে কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হয়, সেটা একটা নির্দিষ্ট শিক্ষার ভিত্তিতে এক স্টেট থেকে আর এক স্টেট এবং এন্টায়ার স্টেটে ট্রান্সফারেরটা থাকে। কিন্তু কোনো একটা ছেলে যে দিনমজুরের কাজ করে, যে রাজমিস্ত্রির কাজ করে, সে নিজের এলাকায় কাজ নেই, মাকে ছেড়ে পরিবারকে ছেড়ে রাজ্যের বাইরে তাকে কাজ করতে যেতে হচ্ছে। এবং রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে গিয়েও আজকে পশ্চিমবাংলার ছেলে মেয়েদের অবস্থাটা সেই জায়গাতে যে রাজ্যের বাইরে তাদেরকে কর্মসংস্থানের জন্য যেতে হচ্ছে, এবং সেখানে গিয়েও তারা নিরাপদ নাই, সেখানেও তারা ভাষার ভিত্তিতে আজকে আক্রমণ তাদের উপরে নেমে আসছে। এবং প্রত্যেক দিন পশ্চিমবাংলায় যদি টিভির দিকে তাকা যায়, তাহলে দেখা যাবে যে তাদের বডি আজকে পশ্চিমবাংলায় ফিরে আসছে। এর আগের সরকার, তার আগের সরকার সবসময় ছিল, এবং এটা অতীব বাস্তব কথা যে সবার চাকরি হবে এমন ব্যবস্থা পৃথিবীর কোথাও নয়, কোনো দেশে নয়। কাজেই একটা অংশের মানুষ তারা এই শ্রমজীবী মানুষ হিসাবে থাকবে, এটাই গোটা মানে আন্তর্জাতিক অর্থনীতি। এই শ্রমজীবী মানুষ তাদের শ্রম ঠিক খুঁজে নেবে আর কি, জায়গা মতো। এই ব্যবস্থা গোটা পৃথিবী জুড়ে চলছে। তার ব্যতিক্রম ভারতবর্ষ নয়, তার ব্যতিক্রম পশ্চিমবাংলা হতে পারে না। কিন্তু আমাদের কাছে বড় আক্ষেপের, যেটা মমতা ব্যানার্জি আপনারা জানেন, যে আজকে পরিযায়ী শ্রমিকদেরকে আমরা ফেরত নিয়ে এসেছি এই কারণেই যে বিজেপি শাসিত রাজ্যগুলো, যেখানে বাঙালিরা বাংলা ভাষা বলছে বলে তাদেরকে খুন করা হচ্ছে, মারা হচ্ছে, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের ভাতা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন আর কি, যার জন্য বর্তমানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অতীতের চাইতে কমেছে। শুনুন, যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, সেটা সবার জন্যই খুব দুঃখের। সেটা বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল, কংগ্রেস, যারই হোক না কেন, হতেই পারে, ইনসিডেন্ট হতেই পারে। কাজে যাচ্ছে, এখানে কাজ নেই, বাইরে কাজে যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেটাকে তৃণমূল মশলা লাগিয়ে বলে দেয় এটা মার্ডার হয়েছে। কোনো জায়গায় বিজেপি শাসিত রাজ্যে কোনো জায়গায় মার্ডার হয়নি। রাজ্য জুড়ে শিল্প হবে, হচ্ছে, শিল্পটা তো এটা হবে হবে, একদিনে হবে নাকি? আরে 34 বছরে 34,000 শিল্প বন্ধ হয়েছে। বামফ্রন্টের ট্রেড ইউনিয়নের চাপে 34,000 শিল্প বন্ধ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে কোন শিল্প নতুন করে বন্ধ হয়নি। নতুন শিল্পের পরিবেশ তৈরি হচ্ছে, রাজ্যের ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে, শিল্পায়ন হবে।